আসসালামু আলাইকুম সবাইকে। আহ অলরেডি অনেকেই জয়েন করে স্টার্ট করেছে, হয়তো আমরা আরো 5 মিনিটের মধ্যে বাকিরা সবাই জয়েন করে ফেলবো, বাট আমাদের যেহেতু টাইম লিমিটেশন আছে, তো আমরা টাইমলি স্টার্ট করে দিই। রেকর্ডিং থাকবে, তো পরবর্তীতে সবাই রেকর্ডিংটা আসলে দেখে নিতে পারবে। তো আমি কথা না বাড়িয়ে আমাদের আজকের সেশনের যিনি আছেন, তো আমি তন্তু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো তন্তু ভাই, আপনি স্টার্ট করতে পারেন। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে সেশনটা মূলত যেই টপিকটা নিয়ে হবে, যেই গুরু দায়িত্ব আমার উপরে পড়েছে সেটা হচ্ছে ডিজাইন দ্যাট স্পিক্স। এটা হচ্ছে আমাদের শিরোনাম। এবং টার্নিং ইয়োর ভিজুয়াল ইনটু ব্র্যান্ডস, কিভাবে আমরা হচ্ছে আমাদের একটা ভিজুয়ালকে ব্র্যান্ডে রূপান্তরিত করতে পারি, এটা নিয়ে মূলত হচ্ছে আমরা আজকে কথা বলবো। সো আমি দেখে নিই কয়জন আমাদের এখন হচ্ছে। অলমোস্ট 15 জনের মতো হচ্ছে জয়েন করেছে আমাদের সাথে, 16 জনের মতো। আপনারা একটু কমেন্টে জানান আমাকে কে কোথা থেকে দেখছেন, সো দ্যাট আমাদের ইন্টারাকশনটা বেটার হয় আজকে সেশনে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অলবর্গ ডেনমার্ক থেকে হচ্ছে মাহির ফয়সাল জয়েন করেছে, হ্যালো। আদিল হাসান আকাশ ঢাকা থেকে, SKMD ইয়াহিয়া ডিআইটি প্রজেক্ট বাড্ডা থেকে জয়েন করেছে, হ্যালো। তামিম জয়েন করেছে হচ্ছে ঢাকা থেকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। শামীম হোসেন জয়েন করেছেন সাভার থেকে। সো আপনারা কমেন্টে জানান। মোহাম্মদ আলী নোয়াখালী থেকে জয়েন করেছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন। হুমায়রা ফ্রম ঢাকা থেকে জয়েন করেছে। সো আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের জার্নি কেমন যাচ্ছে? আমি এক্সপেক্ট করছি আজকের সেশনটা হচ্ছে মূলত বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলের হবে। কিন্তু আমি চেষ্টা করব আমার এন্ড থেকে হচ্ছে, যেহেতু টপিকটার মানে গুরুত্ব বা হচ্ছে আহ, গম্ভীর্যতা হচ্ছে একটু ব্র্যান্ড কেন্দ্রিক। সো আমি কথা না বাড়িয়ে হচ্ছে শুরু করি আজকের। আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম আমার। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে। সো আমাদের টপিকটা ছিল হচ্ছে আহ, so আমাদের টপিকটা ছিল হচ্ছে ডিজাইন দ্যাট স্পিক্স। সো আমি যদি একটু ওয়ার্ড বাই ওয়ার্ড যদি বলি, সেটা হচ্ছে যে ডিজাইন দ্যাট স্পিক্স। সো আমরা ডিজাইনকে হচ্ছে মূলত কথা বলাতে চাচ্ছি আর কি আজকের। সো এবং এখানে ভিজুয়ালের ব্যাপারটাও আমরা দেখতে পাচ্ছি, এবং ব্র্যান্ডের ব্যাপারটাও দেখতে পাচ্ছি, বা ব্র্যান্ডস এর ব্যাপারটাও দেখতে পাচ্ছি। সো আমরা ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করতে পারি নাকি? আপনারা কি বলেন সবাই? ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করব। আচ্ছা, ওকে। সো আমরা কি আসলে স্ক্র্যাচ থেকে কোনো কিছু শুরু করতে পারি? এটা কি সম্ভব আদৌ? আদৌ তো পক্ষে কি সম্ভব? সম্ভব না। কারণ আমরা হচ্ছে শূন্য থেকে কোনো কিছুই পারি না। শূন্য যদি থাকে, শূন্য থেকে আসলে কোনো কিছু হয় না, আমরা জানি কম্পিউটারের ভাষায়। শুধু জিরো দিয়ে কিন্তু কোনো প্রোগ্রাম ক্রিয়েট হয় না। জিরোর সাথে হচ্ছে একটা ওয়ান দরকার। সো চলো আমরা ওয়ান দিয়ে শুরু করি সেক্ষেত্রে। সো লেটস স্টার্ট উইথ ওয়ান। এবং ওয়ান এই নাম্বারটা শুনলেই আমার মাথায় সবার প্রথম হচ্ছে যেই কনসেপ্টটা আসে, যেহেতু ডিজাইন নিয়ে আজকে আমরা কথা বলছি। সো দ্য ক্রিয়েটর ইটসেলফ, গড। সো গড, হি ইজ দ্য গ্রেটেস্ট ডিজাইনার অফ দ্য হোল ইউনিভার্স। সে হচ্ছে সবকিছু আমাদের যাবতীয় যত কিছু আমরা দেখছি, আমাদের নেচার, আমাদের হচ্ছে সোলার সিস্টেম, আমাদের ইউনিভার্স, সবকিছু উনি হচ্ছে ক্রিয়েট করেছে, রাইট? আমরা তো তাই জানি। সো অ্যাজ এ ডিজাইনার হিসাবে গড হচ্ছে আমরা দেখছি যে তার যেই প্রিসাইজ ক্রিয়েশন, এই জিনিসটা দ্বারা আমরা সবাই মুগ্ধ।
সো গড যে ডিজাইন করেছে, এই ডিজাইনের ভিতরে কি কোনো ম্যাথমেটিক্স বা হচ্ছে কোনো ধরনের ম্যাজিক্যাল নাম্বারস বা কিছুকে আমরা দেখতে পাই? সো এরপরের স্লাইডটাতেই হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো, যেমন হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা মোটামুটি অনেকেই জানি গোল্ডেন রেশিও জিনিসটা কি। সো এটা হচ্ছে একটা সিকোয়েন্স, ফিবোনাচি সিকোয়েন্স আমরা বলতে পারি এটাকে। সো এই ফিবোনাচি সিকোয়েন্সের মাধ্যমে মূলত আমরা নেচারকে ক্যালকুলেট করতে পারি। আমরা যদি বলি যে কথার কথা, একটা মানুষের ভাষা আমরা বুঝতে চাই, সে হচ্ছে ইউএসএ তে বসবাস করে, ইংরেজিতে কথা বলে, তার ভাষা বোঝার জন্য আমাদের কিন্তু ইংরেজিতে কথা বলতে জানতে হবে বা হচ্ছে কথা বুঝতে পারতে হবে। ঠিক তেমন ভাবে আমি যেমন বাংলায় কথা বলছি, আমার কথা যদি কেউ বুঝতে চায়, তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে বাংলায় কথা বলতে জানতে হবে, অথবা হচ্ছে কথা শুনতে পারতে হবে। সো ঠিক তেমন ভাবেই আমরা যদি নেচারকে বুঝতে চাই বা নেচারকে যদি আমরা অবজার্ভ করে যদি আমরা নেচারের বিউটিটাকে আইডেন্টিফাই করতে চাই, তো আমরা যদি ফিবোনাচি সিকোয়েন্স দিয়ে দেখি, ফিবোনাচি সিকোয়েন্সের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু সৃষ্টির আপনার হচ্ছে কি বলে যে বিভিন্ন ধরনের ক্রিচার স্পিসিস, সব কিছুর ভিতরে কিন্তু আমরা ফিবোনাচি সিকোয়েন্সটা দেখতে পাই। এবং আহ, এই দেখা থেকেই মূলত হচ্ছে দর্শনের শুরু। এবং মানব জাতি হচ্ছে, আমি বলবো যে ডিজাইনের ক্ষেত্রে আমরা নেচার দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত। এবং আমাদের সৃষ্টি জগতে সকল সৃষ্টির পরে হিউম্যানলি আমরা যত কিছু, যত ডিজাইন বা যত কিছু আমরা হচ্ছে তৈরি করেছি, সবকিছুই হচ্ছে আমরা কি বলে যে এই নেচার থেকেই অনুপ্রাণিত। যেহেতু শুরুতেই বললাম যে জিরো থেকে আসলে কোনো কিছু সম্ভব না। সো আমাদের সবসময় হচ্ছে একটা কিছু দরকার, যে জিনিসটা থেকে হচ্ছে আমরা ইন্সপিরেশন নিতে পারি, বা হচ্ছে আমরা একটা কি বলে যে জিনিসটাকে অ্যানালাইজ করে আমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারি। ও আচ্ছা, পাখি উড়ে, তার মানে হচ্ছে আহ আমিও, আমারও তো উঠতে মন চায়। হ্যাঁ, আমিও তো উঠতে, আমি কি উঠতে পারবো? মানে ওই জায়গা থেকেই হচ্ছে সকল জিনিসের সৃষ্টি, বা হচ্ছে মানুষজনের হচ্ছে বিভিন্ন যে ইনোভেশন বা এই জিনিসগুলো যে করেছে, ওইখান থেকেই মূলত হচ্ছে জিনিসটা আসে। সো আমরা দেখি যে যেমন হচ্ছে নেচার ইন্সপায়ার্ড ডিজাইন। হ্যাঁ, নেচার ইন্সপায়ার্ড ডিজাইনের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেমন আমি যেটা বললাম, পাখির হচ্ছে অ্যারোডাইনামিক্স এন্ড সবকিছু মানুষজন যখন অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে হচ্ছে জিনিসটা কি বলে যে প্লেন আবিষ্কার করার পথে হচ্ছে মানুষজন ধাবিত হয়। এবং এখানে এই ইমেজগুলো হচ্ছে খুবই মডার্ন ছবি। আমি ওল্ড, আপনারা যারা জানেন যে প্রথম যখন হচ্ছে প্লেন আবিষ্কার হয়, এবং প্লেন আবিষ্কারের সময় হচ্ছে মানুষজন কিন্তু বার্ডকে অবজার্ভ করে। আমার সম্ভবত হচ্ছে গোল্ডেন এজ, যাকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ, ওই টাইমে হচ্ছে প্রথমে একজন বার্ডকে দেখে তার উড়ার ইচ্ছা হয়, এবং ওই জায়গা থেকে সে হচ্ছে এরকম একটা বার্ডের মতো জিনিস ক্রিয়েট করে। ওইখান থেকেই মূলত প্রথম প্লেনের যাত্রাটা আসলে শুরু হয়। এরপরে ধাপে ধাপে হচ্ছে লিওনার্দো ভিঞ্চি, তারপরে হচ্ছে রাইট ব্রাদার্স, এভাবে আস্তে আস্তে আমরা কিন্তু ওই নেচার দ্বারা ইন্সপায়ার্ড হয়েই স্টেপ বাই স্টেপ, ধাপে 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 আমরা কিন্তু আজকের যে মডার্ন টেকনোলজি দেখতে পাচ্ছি, সবকিছু আমাদের আশেপাশে আমরা যা দেখছি, সবকিছুই মূলত হচ্ছে নেচার দ্বারা ইন্সপায়ার্ড। বা হচ্ছে আমরা কোনো না কোনো ভাবে হচ্ছে আমাদের পারিপার্শ্বিকতা বা পারিপার্শ্বিক জিনিস দ্বারা আমরা ইন্সপায়ার্ড। সো এরকম একজন ইন্সপিরেশন মানুষের কথা যদি আমি বলি, যেমন আমার খুবই ফেভারিট একটা আর্টিস্ট উনি, ওনার নাম হচ্ছে নেরি অক্সম্যান। উনি মূলত নেচার দ্বারা ইন্সপায়ার হয়ে বিভিন্ন সুন্দর সুন্দর হচ্ছে জিনিসপত্র তৈরি করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মৌমাছি হচ্ছে এখানে কাজ করছে। তারপরে উনি এরকম বিভিন্ন নেচার দ্বারা ইন্সপায়ার হয়ে, আমরা বলতে পারি ওনাকে হচ্ছে বায়ো ইন্সপায়ার্ড ডিজাইনার, এরকম বলা বলা যেতে পারে ওনাকে। সো উনি হচ্ছে এই ধরনের হচ্ছে জিনিসপত্র ক্রিয়েট করে থাকে। সো এরকম নেচার দ্বারা ইন্সপায়ার হয়ে অনেক কিছু আহ মানুষজন হচ্ছে তৈরি করে, এবং এটার মাধ্যমে আমরা হচ্ছে ইয়ে করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো হচ্ছে এখানে আসলাম ডিজাইন নিয়ে কথা শোনার জন্য, আপনি আবিষ্কার এইসব মানে এত কিছু কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। আমি কোথায় আসলাম? আমি কি কোনো সায়েন্সের ক্লাসে আসলাম বা ইঞ্জিনিয়ারিং এর কোনো ক্লাসে আসলাম? এটা কি ইম্পর্টেন্ট? এই জিনিসটা কি ডিজাইনের সাথে সেন্স মেক করে?
হ্যাঁ, সেন্স মেক ডিরেক্টলি হয়তো বা করে না, বাট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্ট, ডিজাইন একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আমরা যদি ওভারঅল পিকচারটা বুঝতে যাই, যদিও আমাকে আজকে বলা হয়েছিল এখানের যারা হচ্ছে আমাদের অডিয়েন্স থাকবে বিগিনার, ইন্টারমিডিয়েট এই ধরনের, বাট আমি কখনো অডিয়েন্সকে হচ্ছে আন্ডার এস্টিমেট করতে চাই না, কখনোই না। আমি মনে করি তারা যথেষ্ট হচ্ছে কি বলে যে ওয়েল অ্যাওয়্যার সবকিছু সম্পর্কে, আমাদের পারিপার্শ্বিক সম্পর্কে। এই জন্য আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করতেছি। তো নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো যে নেরি এক্সপ্লেন, যার কথা আমরা বলছিলাম, সে মূলত হচ্ছে বায়ো ইন্সপায়ার্ড ডিজাইনার, আমি এর আগেই বললাম। সো যে জিনিসটা আমি বললাম যে ধরেন আর্ট, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন এই জিনিসটা কিভাবে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড বা ইন্টারলিঙ্কড আমরা যদি এখানে দেখি, যেমন কথার কথা হচ্ছে যে আর্ট অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল কোনো জিনিস যদি আমরা করতে চাই, তাহলে আমার আর্টও লাগবে, আমার সায়েন্সও লাগবে। এই দুইটাকে কম্বাইন করে আমরা হচ্ছে বায়োলজিক্যাল জিনিসপত্র করতে পারবো। তারপরে হচ্ছে আমরা মেটাফিজিক্যাল যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের আর্ট অ্যান্ড ডিজাইন এই দুইটাকে কানেক্ট করে আমরা মেটাফিজিক্যাল জিনিস করতে পারি। আমরা যদি ধরেন কোন ডিজিটাল কোনো জিনিস তৈরি করতে চাই, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিংও দরকার, ডিজাইনও দরকার। দুইটাকে কম্বাইন করে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্রগুলো কিন্তু আমরা করতে পারবো। সো এখানে আপনারা দেখতে পারতেছেন, আমি আহ, এই জিনিসটা যারা হচ্ছে ইন্টারেস্টেড আমাকে বললে আমি হচ্ছে এই স্লাইডটা শেয়ার করে দিব, আপনারা এটা নিয়ে ফার্দার আরো স্টাডি করতে পারেন। আরো হচ্ছে আপনাদের নলেজ যদি বাড়াতে চান এইসব বিষয় নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। আমি যেহেতু আজকের সেশনটা হচ্ছে অত ইন ডেপথে আমরা যাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইরান আর্সেল যদি বলি, হ্যাঁ একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। এবং একটা মানুষ যদি সে ধরে নেওয়া যাক সে শুধু ডিজাইন করবে, তার কি জানা দরকার আর্ট কি, তার কি জানা দরকার ইঞ্জিনিয়ারিং কি, তার কি জানা দরকার সায়েন্স কি? আমি বলবো হ্যাঁ, তার জানা দরকার। সে যদি জানে, তাহলে সে হচ্ছে খুব ভালো তার কাজটাকে মানে আইডেন্টিফাই করতে পারবে সে আসলে কোথায় অবস্থান করছে, বা সে আসলে তার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত ডিজাইন। কারণ ডিজাইন তো হচ্ছে আপনার শুধুমাত্র মানে একটা স্পেসিফিক জিনিসের জন্য না, ডিজাইনের সাথে আর্ট কখনো কম্বাইন হচ্ছে, কখনো ইঞ্জিনিয়ারিং কম্বাইন হচ্ছে, কখনো সায়েন্স কম্বাইন হচ্ছে। সো এই জিনিসগুলো জানা থাকলে তখন হচ্ছে আমরা জিনিসটাকে খুব ভালোভাবে এক্সারসাইজের মাধ্যমে আমরা হচ্ছে খুব ভালো মতো ইয়ে করতে পারি। সো মোটামুটি আহ, মানে হার্ড টক তো হইলো, মানে আমরা হচ্ছে অনেক কিছু গুরুগম্ভীর যে কথাবার্তা শুনলাম। এখন হচ্ছে আমি একটু একটু ইন্টারাকশন করতে চাচ্ছি অডিয়েন্সের সাথে। সো আপনাদের ভিতরে আমি হচ্ছে একটু আহ, জানতে চাই যে ধরেন এই যে আপনারা যে জানলেন আর্ট, সায়েন্স, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং বা এতক্ষণ যা দেখলেন, এগুলো থেকে আপনাদের, আমি যেটা চাই আপনাদের কাছ থেকে হচ্ছে আপনারা তিনটা করে আমাকে ইমোজি পাঠাবেন জুমে। আমি যাতে দেখে বুঝতে পারি যে ধরেন আপনার এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এখান থেকে আপনাদের হচ্ছে কার কিরকম টেস্ট, বা হচ্ছে কার কোন বিষয়ে আগ্রহ বেশি। যেমন এখানে অনেক ইমোজি দেওয়া আছে, এই ইমোজি গুলো চাইলে আপনারা ইগনোর করতে পারেন ফর দ্য সেক অফ প্রেজেন্টেশন এগুলো দেওয়া, বাট আপনারা আপনাদের মতো ইমোজি গুলো সেন্ড করেন, আমি দেখে তারপরে হচ্ছে একে একে ইন্টারাক্ট করছি। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো। আচ্ছা, এস কে এম ডি ইয়াহিয়া উনি হচ্ছে একটা ডেঞ্জারের ইমোজি পাঠিয়েছে। আপনারা হচ্ছে তিনটা করে ইমোজি পাঠাতে পারেন। আকাশ হচ্ছে হিউম্যান ইমোজি পাঠিয়েছে, আমি সম্ভবত বুঝাতে পারিনি ঠিক মতো। আমি চাচ্ছি হচ্ছে যে আপনারা, হ্যাঁ এই তো এবার ঠিক আছে, রকেট, বোট, কার্স, হ্যাঁ মানে ডিজাইন রিলেটেড জিনিসপত্র। আপনারা ইভেন হচ্ছে নেচার থেকেও ইমোজি পাঠাতে পারেন, কেউ ট্রিজ পাঠাতে পারেন, কেউ কোনো অ্যানিমেলস পাঠাতে পারেন, যে আপনার ধরেন কোনো স্পিসিস ভালো লাগে আপনার ফেভারিট, আপনি হচ্ছে পাঠাতে পারেন। তারপরে ধরেন আপনার কথার কথা লেসে কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো কিছু পছন্দ, এটাও আপনারা পাঠাতে পারেন। তারপরে আপনাদের হোয়াটএভার আপনারা পাঠাতে পারেন। আচ্ছা আমি দেখি এখন, একজন পাঠিয়েছে রকেট, স্যাটেলাইট, ইউএফও সম্ভবত। ওকে, ভেরি নাইস। আরেকজন পাঠিয়েছে মাহির ফয়সাল হচ্ছে তিনটা গোস্টের ইমোজি পাঠিয়েছে। ওকে।
আরেকজন ডগ, ডোনাট অর সামথিং। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো কি। ওকে। আরেকজন হচ্ছে ডেঞ্জার লিফ, মানে উইন্টার লিফ টাইপের হচ্ছে ইমোজি পাঠিয়েছে। ওকে, সো মোটামুটি হচ্ছে আমি দেখতে পাচ্ছি সবাই ইন্টারাক্ট করছে। হ্যাঁ, আরেকজন পাঠিয়েছে হচ্ছে টেলিস্কোপ, ইলেকট্রিক সাইন, আর হচ্ছে ল্যাপটপ। সো এই ভাইয়ের ইমোজিটা একটু ইন্টারেস্টিং। আপনার কি আহ, তারা, চাঁদ, এই এই টাইপের জিনিসপত্র দেখতে ভালো লাগে? সম্ভবত ভালো লাগে, এজন্য আপনি এই ধরনের ইমোজি পাঠাচ্ছেন। সো দেখা যাক আর কেউ কোনো ইমোজি পাঠায় কিনা। আমরা তাইলে হচ্ছে এরপরে নেক্সটে যাব। ওকে, আমরা হচ্ছে তাইলে নেক্সটে যাই, হ্যাঁ। সো আচ্ছা, আজকে মূলত যে বিষয়টা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু ইমোজির জগতে হারিয়ে গিয়েছিলাম, অনেক ইমোজির ভিড়ে হারিয়ে গিয়েছিলাম। সো আবার ফিরে আসি ব্যাক টু দা রিয়ালিটি বা ব্যাক টু দা ওয়ার্ল্ড। সো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিজাইন, বা হচ্ছে আপনার কিভাবে ডিজাইনকে কথা বলাবো আমরা, এই ধরনের বিষয়, বা হচ্ছে ধরেন ব্র্যান্ড, এই এই টাইপের জিনিসপত্র আর কি, হ্যাঁ। সো হোয়াট ইজ ডিজাইন? হ্যাঁ, ডিজাইনটা কি আসলে? সো ডিজাইনটা মূলত কি, এটা নিয়ে আপনারা একটু চিন্তা করতে পারেন। আমি তো একটু বললাম যে ডিজাইন কি, এই ধরনের জিনিসপত্র বললাম। তারপরে হচ্ছে আপনার নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, হাউ ডিজাইন স্পিক, ডিজাইন কিভাবে কথা বলবে, এটা নিয়েও একটু আপনারা চিন্তা করতে পারেন। আমি চাচ্ছি যে আপনারা একটু চিন্তা করেন। হ্যাঁ, আমি তো প্রেজেন্ট করলে হচ্ছে সব মানে দেখা দিতে পারবো একবারে, বাট আপনারা একটু চিন্তা করেন, আমি চাচ্ছি আপনারা একটু চিন্তা করেন। সো এখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি, এখানে SKMD ইয়াহিয়া লিখেছেন, ডিজাইন ইজ ইকুয়াল টু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভেরি গুড অ্যান্সার, কিন্তু আমি অ্যান্সার রিভিল করবো না এখনো। আচ্ছা, ওকে। সো আমরা বলেছিলাম যে আমরা ভিজুয়াল থেকে ব্র্যান্ডে যাব, রাইট? সো বা ব্র্যান্ডসে যাব। সো এই জার্নিটার ভিতর দিয়ে হচ্ছে আমরা এখন যাব। সো আপনারা কি রেডি এই জার্নিতে যাওয়ার জন্য? ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই রেডি মোটামুটি। সো আমরা শুরু করতে পারি, কিন্তু আমাকে আমাকে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? আমাকে সম্ভবত দেখা যাচ্ছে না, আনফরচুনেটলি। দেখা যাচ্ছে আমাকে, রাইট? ওকে ওকে, হ্যাঁ, দেখা গেলে তাহলে খুবই ভালো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সেটা হচ্ছে যে, আচ্ছা, প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন আর্ট ভার্সেস ডিজাইন, বা ওই যে এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন একটু অপাসিটি কমানো, আর্টিস্ট ভার্সেস ডিজাইনার, এরকম টাইপের জিনিসপত্র আর কি। সো আর্টিস্ট আর ডিজাইনারের মধ্যে আসলে পার্থক্যটা কি মূলত? হ্যাঁ, এটা নিয়ে যদি বলি, যেমন কথার কথা, আর্ট কি? আর্ট হচ্ছে আপনার ধরেন সেলফ এক্সপ্রেসিভ, সাবজেক্টিভ, আপনার হচ্ছে যেটা ইমোশন থেকে আপনার আসতেছে, এটার আসলে কোনো বাউন্ডারিজ নাই। যে ধরেন একটা আর্টিস্ট, সে যাই করতেছে ওইটাই আর্ট। আমরা অনেক সময় দেখি না মিউজিয়ামের ভিতরে ধরেন আপনার বিভিন্ন ধরনের, মানে আমাদের দেখলে মনে হয় যে সেন্স মেক করতেছে না যে কি সব হচ্ছে দাগাদাগি করে রাখছে, এটা নাকি আর্ট। আবার অনেকে হচ্ছে দেখবেন যে খুব মানে চিন্তা করতেছে আর্টটা দেখে যে না, আর্টটা তো খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা জিনিস, মানে খুবই হচ্ছে কি বলে যে আহ, মানে হারিয়ে যাচ্ছে সে। হ্যাঁ। সো এই যে ব্যাপারটা আর কি, যে আর্ট দেখার বিষয়টা আর কি, যে সো আর্টিস্ট যেই রুল বা যেই গ্রামার সেট করে, সেই গ্রামারের মাধ্যমেই কিন্তু আর্টটা তৈরি হয়। হ্যাঁ। সো এটাকে আমরা আর্ট বলতে পারি মোটামুটি, এটা একটা ইমোশন মানুষের জায়গায়, এই ধরনের বিষয়। সো এটাকে আমরা আর্ট বলতে পারি।
আর যদি ডিজাইনে আসি, ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে আবার একটু মোর, একটু মানে ধরেন একটু ফাংশনাল, একটু অবজেক্টিভ, একটু মানে ধরেন প্রবলেম সলভ করতে হয় অডিয়েন্সের, বা হচ্ছে যারা হচ্ছে আপনার ধরেন কি বলে যে যারা আপনার ডিজাইনটা দেখছে তাদেরকে একটা মানে তাদের সাথে একটা কমিউনিকেট করা, ভিজুয়াল কমিউনিকেশন যে ভাই বলেছিল, হ্যাঁ কাইন্ড অফ ইয়া, এটা ট্রু। বাট এটার হচ্ছে একটা ডিসিপ্লিন বা হচ্ছে একটা গাইড, গ্রেড, লাইন্স, এই টাইপের জিনিসপত্র দিয়ে হচ্ছে জিনিসটা হতে হয়। সো কি বলে যে ডিজাইন মূলত এটাই। সো আমরা আর্ট বুঝলাম, ডিজাইন বুঝলাম, এখন চলে নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা মূলত কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা পাওয়ারফুল নন ভার্বাল কমিউনিকেশন টুল। হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে আপনার ধরেন কি বলে যে আপনার কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, ওটাতে হেল্প করতেছে। আপনি ধরেন কোনো আর্ট করতেছেন, ওই ওই জিনিসটা হচ্ছে একটা প্রবলেম সলভ করে দিচ্ছে। মানে আপনার ধরেন কোনো অ্যান্সার লাগবে, অ্যান্সার দিয়ে দিচ্ছে। গ্রাফিক ডিজাইনারটা মূলত হচ্ছে ভিজুয়াল প্রবলেম সলভিং করে, এক কথায় যদি বলি ভিজুয়াল প্রবলেম সলভিং করে গ্রাফিক ডিজাইন। আর নন ভার্বাল কেন বললাম? হ্যাঁ, কারণ আমরা তো জানি মোটামুটি হচ্ছে যারা কমিউনিকেশন নিয়ে ঘাটাঘাটি করি, যে কমিউনিকেশনের ভিতরে দুই ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সো ভার্বাল কমিউনিকেশনটা কি? এই যে আমি কথা বলছি, এটাই ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বালটা কি? যে ধরেন আমি কথা বলার সময় হাত পা নাড়ছি, আমি হচ্ছে কোন টোনে কথা বলছি, কোন পেসে কথা বলছি, কিভাবে কথা বলছি, কিভাবে ডেলিভার করছি, কিভাবে আর্টিকুলেট করছি প্রত্যেকটা কথা, এইটা প্লাস হচ্ছে আমার শরীরের যে ভাষা, আমি কি জামা কাপড় পরে আছি, সবকিছুই, আমার জেস্টার পোস্টার সবকিছুই হচ্ছে আপনার নন ভার্বাল কমিউনিকেশনের পার্ট। এবং আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা নতুন জানছেন তারা জেনে অবাক হবেন যে ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন, আচ্ছা আমি একটু দেখি, আপনারা একটু আমাকে বলেন তো যে ভার্বাল কমিউনিকেশন বেশি ইম্প্যাক্টফুল নাকি নন ভার্বাল কমিউনিকেশন বেশি ইম্প্যাক্টফুল? এই জিনিসটার অ্যান্সারটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। দেখি আপনারা একটু বলেন আমাকে যে ভার্বালটা ইম্পর্টেন্ট নাকি নন ভার্বালটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটু দেখি। আচ্ছা, শুভ ভাই হচ্ছে কমেন্ট করেছে, লেকচার নন ভার্বালটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি এখনো কিছু বলবো না, আমি দেখি আর আর কে কে কমেন্ট করছে। আপনারা একটু ইন্টারাক্ট করতে হবে কিন্তু, হ্যাঁ, ইন্টারাক্ট যদি আপনারা না করেন, আমি জানি সবাই শুনছে, আপনারা যেখানে যারা হচ্ছে এখানে জয়েন করেছেন সবাই তো মানে সেশন দেখার জন্যই জয়েন করেছেন, কিন্তু একটু ইন্টারাক্ট করতে হবে। ইন্টারাক্ট না করলে আসলে এটা বোঝা মুশকিল। আমি দেখতে পাচ্ছি হচ্ছে 30 জন, 31 জন হচ্ছে এখন পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে। তো সবাই একটু কমেন্ট করি যে ভার্বাল নাকি নন ভার্বাল কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আমরা একটু কমেন্ট করি, আমি ওয়েট করছি। আপনারা আপনারা কমেন্ট করলে এরপরে আমি প্রসিড করবো, আপনারা একটু কমেন্ট করেন দেখি। নন ভার্বাল, বোথ, বোথ আর ইম্পর্টেন্ট একজন বলেছে, ওকে, বোথ আর ইম্পর্টেন্ট এক ভাই বলেছে। আচ্ছা, সো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে যে ধরেন ভার্বাল হচ্ছে আপনার আমি মুখে কি বলছি, এটা আসলে ম্যাটার করে বেসড অন আপনার হচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি একটা রিসার্চের রেজাল্ট এটা, যে 7% হচ্ছে আপনার ভার্বাল কমিউনিকেশন ম্যাটার করে, আর 93% হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন ম্যাটার করে। সো আমরা বুঝতেই পারছি নন ভার্বাল কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্স। এটাকে অনেকে আবার 75%, 65% বলে, এটা এটা জানি আমি। বাট এটা হচ্ছে একটা মানে পিওর রিসার্চ আর কি। আমি যেটা বললাম যে আমি যদি শুধু স্পিচকে ভার্বাল ধরি তাইলে হচ্ছে বাকি সবকিছুই নন ভার্বালে পড়তেছে, যে আমি কিভাবে কথা বলতেছি, কোন টোনে কথা বলতেছি, সবকিছুই নন ভার্বালে পড়ছে আর কি। সো এটা ম্যাটার করে, তার মানে হচ্ছে আমরা বুঝতেছি যে একটা গ্রাফিক ডিজাইন নন ভার্বাল কমিউনিকেশন যেহেতু করতেছে এবং প্রবলেম সলভ করতেছে, এটার সিগনিফিকেন্সটা অনেক। সো এরপরে যেই কথা সেই কাজ, আমরা বলছিলাম যে আমরা ভিজুয়াল টু ব্র্যান্ডে যাব। এখন ব্র্যান্ড যদি আমরা চিন্তা করি বা ব্র্যান্ডস যদি আমরা চিন্তা করি, তাহলে সবার প্রথমে কোন জিনিসটা আমাদের মাথায় আসে? যেমন হচ্ছে একটা ব্র্যান্ড কি আসলে, হ্যাঁ, এটা যদি আমি বলি আপনাদের বলতে যাই, সো এটার থেকে ইজি আমার মনে হয় যে আমরা যদি প্রথমে এটা বলি যে ব্র্যান্ড, কোন জিনিসটা ব্র্যান্ড না, এটা যদি আমরা বলি তাহলে এটা ইজিয়ার, রাইট? সো ব্র্যান্ড না কি, যেমন আমরা জানি যে লোগো, আমরা দেখি যে একটা লোগো দেখলে আমরা মনে করি এটা হচ্ছে ব্র্যান্ড, কিন্তু একটা লোগো ব্র্যান্ড না। হ্যাঁ,
একটা প্রোডাক্ট এটাও ব্র্যান্ড না, বা একটা প্রমিস, যে ধরেন আপনি কাস্টমারকে একটা প্রমিস করতেছেন, এটাও কিন্তু ব্র্যান্ড না। ব্র্যান্ড মূলত আসলে কি, এর ধরেন অনেক ধরনের অ্যান্সার আছে। যেমন এটা হচ্ছে একটা ইমপ্রেশন দিবে আপনাকে একটা ব্র্যান্ড, বা এরকম যে ধরেন একটা ভালো লোগো আপনি দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, একটা ভালো ব্র্যান্ড সম্ভবত, এর একটা ইমপ্রেশন দেয়। বাট ব্র্যান্ডটা আসলে কি, তো ব্র্যান্ড আসলে কি এই বিষয়ে হচ্ছে অনেক ধরনের আপনার অ্যান্সার আছে। আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট যে অ্যান্সার, সেটা হচ্ছে মার্টি নিউমায়ারের। এটা হচ্ছে যে ধরেন আপনার ব্র্যান্ড হচ্ছে আপনার কাস্টমারের গাট ফিলিং। হ্যাঁ, যে ধরেন আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার কোম্পানি নিয়ে যে ইন্ডিভিজুয়াল কাস্টমারের যে গাট ফিলিংটা, যে আচ্ছা ঠিক আছে আমি এই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করি। ইন্ডিভিজুয়াল, কিন্তু জিনিসটা খুবই পার্সোনালাইজড। জিনিসটা মোটেও হচ্ছে এরকম না যে হ্যাঁ আমার ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড বানাইলাম আজকে, আমি এটাকে বললাম ব্র্যান্ড, বা একটা কোম্পানি বানাইলাম বললাম এটা একটা ব্র্যান্ড। কিন্তু হচ্ছে আপনার ধরেন এটাকে কি বলে যে সবাই সমানভাবে, আপনি যেইভাবে জিনিসটা পোর্ট্রে করতে চাচ্ছেন সবাই সমানভাবে হচ্ছে জিনিসটাকে এটার সাথে অ্যালাইন করবে। ঠিক জিনিসটা ঠিক তেমন না, এটা হচ্ছে একটা রেপুটেশন আর কি। আপনার ব্র্যান্ডটা হচ্ছে একটা রেপুটেশন বটেই, বাট এটা হচ্ছে গাট ফিলিং। হ্যাঁ, আপনার ভিতরের আপনার যে অনুভূতি, আপনার ব্র্যান্ডটা দেখার পরে বা আপনার কোম্পানিটা দেখার পরে একটা ইন্ডিভিজুয়াল মানুষের যে অনুভূতি হবে, ওই জিনিসটাই হচ্ছে আপনার একটা ব্র্যান্ড বলা যেতে পারে। এখন আমরা তো এখানে টাইটেলে ছিল আমাদের হচ্ছে ব্র্যান্ডস, এখানে তো আমরা ব্র্যান্ড নিয়ে বলতেছি, তাহলে ব্র্যান্ডস এ আমরা ব্র্যান্ডস কিভাবে হইতে পারি, ব্র্যান্ড থেকে ব্র্যান্ডস কিভাবে হইতে পারি? এটা খুবই সহজ। এটা মানে কোয়েশ্চেনের ভিতরে অ্যান্সার আছে। কোয়েশ্চেনের ভিতরে অ্যান্সার কিরকম, যেমন আপনি যদি ব্র্যান্ড থেকে যদি ব্র্যান্ডস হইতে চান তাহলে কি লাগবে? আপনার হচ্ছে ইউজার, বা হচ্ছে আপনার কাস্টমার, বা এখানে ইউজারের জায়গায় আপনি কাস্টমার, কনজিউমার যে কোনো কিছু বসাইতে পারেন। তো যেহেতু ইন্ডিভিজুয়াল বিষয়টা, সবার যার যার হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে একটা ব্র্যান্ড তৈরি হয়। তো আমরা বলতেই পারি যে 1 মিলিয়ন ইউজার ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন ব্র্যান্ডস। হ্যাঁ, তো এটা আমরা বলতেই পারি। সো খুবই চমৎকার একটা জিনিস এটা। এই এই কথাটাও আমি হচ্ছে ওই যে মার্টিন নিউমায়ারের থেকে হচ্ছে আমি কোট করছি। ওনার খুব ভালো ভালো বই আছে, আপনারা যারা ব্র্যান্ডিং নিয়ে বা ব্র্যান্ড নিয়ে খুবই ইন্টারেস্টেড এরকম যদি কেউ থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে ব্র্যান্ড গ্যাপ, জ্যাক, ব্র্যান্ড ফ্লিপ, এই বইগুলো হচ্ছে মাস্ট রিড। মাস্ট রিড একটা, মানে ব্র্যান্ড নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য মাস্ট রিড। এটার কোনো আসলে বিকল্প নেই এই বইয়ের। হ্যাঁ, সো একজন আমি দেখছি হাত তুলছে। আমি আমি হচ্ছে জিনিসটা কনক্লুড করে এরপরে হচ্ছে আমি কোয়েশ্চেনারিজ নিব। সো আপনারা হচ্ছে একটু পরে ইয়ে করেন। আচ্ছা, ওকে। সো আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্র্যান্ড থেকে হচ্ছে ব্র্যান্ডস হওয়ার যে জার্নিটা, এটা দেখলাম যে আপনি যদি একটা ব্র্যান্ড স্টাবলিশ করতে পারেন, তাইলে হচ্ছে আপনার ব্র্যান্ডস হওয়ার চান্সটা খুব বেড়ে যাবে। ধরেন কথার কথা আপনার কোম্পানির হচ্ছে 3 জন ইউজার, তাহলে আপনার ব্র্যান্ড কয়টা হবে? মানে প্রত্যেকটা ইউজারের তো হচ্ছে আপনার জার্নি সেম হবে না, রাইট? প্রত্যেকটা ইউজারের তো হচ্ছে আপনার বা কাস্টমারের হচ্ছে গাট ফিলিং সেম হবে না। তো ওই গাট ফিলিংটা ডিফারেন্ট হওয়ার কারণে ওই ডিফারেন্ট ইউজারের কারণে ডিফারেন্ট ব্র্যান্ডস হবে। সো এই যে আমরা ব্র্যান্ড থেকে ব্র্যান্ডস হব, হ্যাঁ আমরা তো ধরেন সবাই মানুষ, রাইট? সো আমরা যে মানুষ হইছি, আমাদের তো একটা আইডেন্টিটি আছে। সো একটা ব্র্যান্ড হইতে গেলে নিশ্চয়ই ব্র্যান্ডেরও একটা আইডেন্টিটি দরকার। যেমন কথার কথা, যদি আমরা হিউম্যান আইডেন্টিটি নিয়ে চিন্তা করি, যেমন হিউম্যান আইডেন্টিটির ভিতরে কি আছে, যেমন আপনার ধরেন ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, আপনার বিলিফ সিস্টেম, ডিফারেন্ট কাইন্ড অফ বিলিফ সিস্টেম আপনার থাকতেই পারে, আপনার ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস থাকতে পারে আপনার জীবনে, আপনার বিভিন্ন সোশ্যাল রোল থাকতে পারে। কেউ আছে স্টুডেন্ট, কেউ আছে হচ্ছে আপনার চাকরিজীবী, কেউ আছে হচ্ছে আপনার ধরেন সায়েন্টিস্ট, কেউ আছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের মানুষজন আছে। সবার মানুষজনের এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। এই জন্য হচ্ছে আমরা ডিফারেন্ট হিউম্যান বিং, আমাদের কনসিয়াসনেস বা আমাদের হচ্ছে জিনিসপত্র কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আমরা ডিফারেন্ট হিউম্যান বিং। সো ঠিক তেমন ভাবেই একটা ব্র্যান্ডকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় বা ব্র্যান্ডকেও যদি একটা আইডেন্টিটি প্রোভাইড করতে হয়, তাহলে মূলত হচ্ছে আমাদের কি কি লাগবে? যেমন এটার জন্য ডেফিনেটলি আমাদের হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি দরকার। ব্র্যান্ড আইডেন্টিটি ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, এটা দরকার। সো এটার জন্য মূলত এখানে খুব শর্ট ওয়েতে লেখা আছে যে ব্র্যান্ড আইডেন্টিটি মূলত কি, ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে কালেকশন অফ ট্যানজিবল এলিমেন্টস
ঠিক আছে, ব্লা 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 এরকম অনেক কিছু লেখা যায়, স্লাইডে তো লেখা যায়, বাট আমি হচ্ছে যদি বলি, বুঝায় বলি, তাহলে এটা বেটার হবে। যেমন হচ্ছে ধরেন একটা ব্র্যান্ডের ভিতরে কি থাকে, যে ধরেন আপনি প্রথমেই কথার কথা আপনি হচ্ছে একটা ব্র্যান্ড মানে একটা কোম্পানি বানাবেন বা হচ্ছে একটা বিজনেস বানাবেন, শুরুতে আপনার কি দরকার? শুরুতে হচ্ছে আপনার একটা নাম দরকার। হ্যাঁ, ধরেন আপনার একটা ছেলে জন্ম নিল বা একটা মেয়ে জন্ম নিল, আপনি প্রথমে কি দিবেন? তাকে একটা নাম দিবেন বা ইয়া করবেন, রাইট? সো একটা নাম, তারপরে আইডিয়া দরকার, তারপরে হচ্ছে আপনার লোগো দরকার, আপনার কালার দরকার, আপনার টাইপোগ্রাফি দরকার, আপনার ব্র্যান্ড ভয়েস দরকার, অসংখ্য জিনিসপত্র দরকার কিন্তু মূলত। সো আজকের সেশনটা মূলত আহ, কি বলে যে, যেহেতু লিমিটেড, আমি খুব ইন ডেপথ যেতে পারবো না ব্র্যান্ডিং নিয়ে, কিন্তু আশা করি নেক্সটে যদি আপনাদের সাথে কখনো কোনো সেশন হয় কোনো স্পেসিফিক টপিকের উপরে, যে ধরেন ব্র্যান্ড আইডেন্টিটি নিয়েই কথা হবে, বা শুধু লোগো নিয়েই কথা হবে, বা শুধু কালার্স নিয়েই কথা হবে, তখন হয়তো বা আরেকটু ইন ডেপথ যাওয়া যেতে পারে। কিন্তু আজকে যেহেতু টাইমের স্বল্পতা আছে, সো আমি আস্তে আস্তে হচ্ছে নেক্সট দিকে যাই। যেমন হচ্ছে আহ, যেটা বললাম যে ব্র্যান্ডে হচ্ছে প্রথমে কি ধরেন আপনার নাম লাগবে। সো নামের ভিতরে আমরা এখানে হচ্ছে বেশি না 7 ধরনের নাম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। 7 ধরনের নামের ভিতরে যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ নাম। হ্যাঁ, ডিসক্রিপটিভ মানে হচ্ছে একটা ফুল ফ্রেজ, যেমন Booking.com, হলিডে ইন, বা এরকম বড় বড় যে নামগুলা, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বা হচ্ছে মানে যেসব নাম আমরা দেখি যে বড় বড় নাম, হ্যাঁ, বড় বড় নামের হচ্ছে যে ডিসক্রিপটিভ যে ফুল ফ্রেজের যে নামগুলা দেখি, এইগুলোই মূলত ডিসক্রিপটিভ নাম। তারপরে হচ্ছে আপনার ধরেন এভোকেটিভ যদি বলি, এটা হচ্ছে একটু মেটাফোরিক্যাল, এটা একটু ইমোশনাল ট্রিগার করার জন্য মানুষজন নামগুলো দিয়ে থাকে। যেমন নাইকি, অ্যামাজন, কোকা কোলা, এইগুলা শুনলেই কিন্তু আমাদের একটা ইমোশন কাজ করে, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে ওইভাবেই সেট করা। তারপর হচ্ছে ইনভেন্টেড নাম, যেগুলো হচ্ছে মেড আপ নাম, যেমন এগুলা আসলে আগে এক্সিস্ট করতো না, কিন্তু মানুষজন হচ্ছে কি বলে যে নাম খুঁজতে গিয়ে এইসব নাম হচ্ছে উদ্ভাবন করে, বা নামগুলো হচ্ছে তৈরি করে। যেমন গুগল, পিক্সার, অ্যাডিডাস, এরকম আরো অসংখ্য নাম আছে যেগুলো মানুষজন হচ্ছে যেমন রোলেক্স, রোলেক্সও হচ্ছে একটা ধরেন ইনভেন্টেড নাম, এটা কিন্তু এক্সিস্ট করে না। তারপরে হচ্ছে আপনার এরপরে যদি যাই লেক্সিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ড প্লে। ওয়ার্ড প্লে যেমন হচ্ছে ড্রিবল, 7-Eleven, মানে একটু ওয়ার্ড প্লে করতেছে, একটু আপনার মুখে বলতে হচ্ছে একটু মনে হবে যে হ্যাঁ আপনি কিছু একটা বলতেছেন, আপনার মুখে একটু ইয়ে করাবে। তারপর হচ্ছে অ্যাক্রোনেম আছে, অ্যাক্রোনেম হচ্ছে অনেক নাম, ওই যে আমি একটু আগে যেটা বললাম যে বড় বড় নাম থাকে অনেক কোম্পানির, হ্যাঁ, ডিসক্রিপটিভ নামে। তো বড় বড় নাম তো হচ্ছে, এত বড় নাম তো মানুষজন মনে রাখতে কঠিন, তখন গিয়ে মানুষজন হচ্ছে আপনার শর্ট করে ফেলে নাম। যেমন IBM আছে, MTV আছে, BMW আছে, HBO আছে। যেমন HBOর ফুল ফর্ম কি, হোম বক্স অফিস, এরকম। তো এই জিনিসটাকে ওরা শর্ট করে নিয়ে আসছে যাতে মানুষের বলতে ইজি হয়, এই ধরনের। তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল নাম আছে, জিওগ্রাফিক্যাল নামের ভিতরে যেমন আপনার ধরেন লোকেশন দিয়েও নাম হয়। যেমন আপনার আপনার ব্যবসা আপনি শুরু করছেন ঢাকায়, বা আপনার ব্যবসা আপনি শুরু করছেন পাবনায়, বা আপনার ব্যবসা আপনি শুরু করছেন চিটাগংয়ে, আপনি ধরেন এটার নাম দিলেন হচ্ছে যে ঢাকা, ঢাকা দিয়ে হচ্ছে আপনি নাম দিলেন। যেরকম আমেরিকায় একটা মানুষ একটা ব্যবসা শুরু করছিল, তার নাম হয়েছে হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স। সো এটা হচ্ছে এক্সাম্পল। তারপর ফাউন্ডারের নামেও হতে পারে, যেমন সে পার্সোনাল ব্র্যান্ডিং মানুষজন করে, আবার পার্সোনাল ব্র্যান্ডও কিন্তু একটা সময় অনেক বড় হয়েছে। এটার এক্সাম্পল আমরা দেখি, যেমন ফর্ড। হ্যাঁ, ফর্ড হচ্ছে অনেক বড় একটা কোম্পানি, আমরা জানি গাড়ির ব্র্যান্ড। তারপর হচ্ছে কেলভিন ক্লাইন, এইগুলো হচ্ছে মোটামুটি। সো মোটামুটি নাম যদি সিলেক্ট করতে হয় বা টাইপ অফ নেমের কথা যদি বলেন আপনারা, তাহলে এই 7 ধরনের নাম থেকে আপনারা মূলত সিলেক্ট করে ফেলতে পারবেন। তো আপনি ডিসাইড করতে পারেন যে কথার কথা আমি হচ্ছে আর নাম পাচ্ছি না ভাই, এখন কি করব। তো আপনি মেয়ের নাম বানাইতে পারেন। আপনার ধরেন মানে ফ্রেন্ডরা মিলে ধরেন আলাপ করতেছেন, একটা কথা ধরেন খুবই মনে হলো যে এই কথাটা খুবই ক্যাচি, সো একটা ইনভেন্টেড নাম, এই নামটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, সো এরকম ধরেন আপনারা নাম আবিষ্কার করতে পারেন বা নাম তৈরি করতে পারেন। তারপরে আপনার যদি ডিসক্রিপটিভ নাম দিতে চান, ওটাও দিতে পারেন। সো মূলত এই 7 ধরনের নাম থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আরো অনেক ধরনের নাম আছে, ওইগুলো ইম্পর্টেন্ট না আজকের ইয়ের জন্য, কিন্তু এই 7 ধরন থেকে যদি করা হয় আপনারা আশা করি নামের অভাব হবে না। আচ্ছা, নেক্সটটাতে আমরা যাই। নেক্সট জিনিসটা হচ্ছে 7টা নিয়ে আর কি, ধরেন আপনার 7 ধরনের লোগো। হ্যাঁ, সো 7 টাইপের হচ্ছে লোগো আমরা নর্মালি দেখি। সো 7 ধরনের লোগোর ভিতরে যেমন কি কি আছে, অ্যাবস্ট্রাক্ট মার্ক আছে, তারপরে লেটার মার্ক আছে, ম্যাসকট লোগো আছে, পিক্টোরিয়াল আছে, তারপরে হচ্ছে আপনার কম্বিনেশন মার্ক আছে, ওয়ার্ড মার্ক আছে, এমব্লেম লোগো আছে। সো এগুলো মূলত কি?
সো ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট মার্ক যেরকম কি অ্যাবস্ট্রাক্ট একটা কিছু, ধরেন আপনার নাইকির যে সিম্বলটা সুশ, বা হচ্ছে পেপসির একটা ধরেন আপনার সিম্বল, যেটার ভিতরে হচ্ছে এরকম শেপ টেপ আছে, ওটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ওটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি। হ্যাঁ। সো লেটার মার্কে যেরকম হচ্ছে আপনার লেটার দিয়ে হচ্ছে বিভিন্ন কাস্টম কাস্টম লেটার দিয়ে হচ্ছে যেটা করা হয় ওটাই লেটার মার্ক। তারপরে ম্যাসকট জিনিসটা কি, ম্যাসকট হচ্ছে যে ধরেন আপনার যে কোনো একটা ব্র্যান্ডের একটা ওই যে অ্যাম্বাসেডর থাকবে, একটা মানে কার্টুন ফিগার বা এই ধরনের জিনিস, যেরকম আমরা ম্যাকডোনাল্ডস এর হচ্ছে এরকম একটা দেখছিলাম যে একটা ফিগার আছে একটা জোকার টাইপের। তারপর হচ্ছে কেএফসি তে এরকম টাইপের ইয়ে আমরা দেখে থাকি। তারপর হচ্ছে পিক্টোরিয়াল হচ্ছে একটা টাইপ, পিক্টোরিয়াল মার্ক। এটার ভিতরে যেরকম হচ্ছে আপনার ধরেন পিকচারকেই সিম্বলাইজ করে হচ্ছে যে জিনিসটা করা হয় ওইটাই পিক্টোরিয়াল। কম্বিনেশন মার্ক হচ্ছে কম্বাইন হতে পারে, যে ধরেন আপনার পিক্টোরিয়ালও থাকলো, আপনার লেটার মার্কও থাকলো, আবার ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট মার্কও থাকলো, আপনার কম্বিনেশন মার্কও থাকলো। তো দুইটাকে কম্বাইন করে যে মার্ক গুলো হয়, এই মার্ক গুলাই মূলত হচ্ছে আপনার কম্বিনেশন মার্কের ভিতরে পড়তেছে। তারপরে ওয়ার্ড মার্ক কি, যেমন যে কোনো ওয়ার্ড, যেমন এর আগে আমরা বলছিলাম কি যে ধরেন অ্যাডিডাস বা হচ্ছে গুগল। সো গুগলের ভিতরে আপনার ধরেন যে ওয়ার্ড, এই ওয়ার্ড গুলাকে GOOGLE, এই ধরনের যে ওয়ার্ড গুলা দিয়ে হচ্ছে আপনি একটা মার্ক তৈরি করবেন। এটা হচ্ছে একটা টাইপ। তারপরে এমলেম হচ্ছে আমরা সাধারণত ইউনিভার্সিটি, কলেজ, তারপরে হচ্ছে আপনার ধরেন স্পোর্টস এর জার্সিতে হচ্ছে যেসব লোগো গুলো থাকে, আপনার ধরেন আপনারা যারা হচ্ছে ফুটবল দেখেন, হ্যাঁ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এল ক্লাসিকো, আমি জানি এটা নিয়ে খুবই ইয়ে। সো তারা হচ্ছে খুব ভালো জানবেন যে এমব্লেম তো থাকেই আর কি, এই জায়গার ভিতরে আপনারা দেখবেন এমব্লেম থাকে। সো এই এই 7 ধরনের লোগোই আছে, আমি একটু রিভিল করে দেই। এই 7 ধরনের লোগো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাবস্ট্রাক্ট মার্ক, লেটার মার্ক কি, ম্যাসকট কি, পিক্টোরিয়াল কি, কম্বিনেশন মার্ক কি, ওয়ার্ড মার্ক কি, এমব্লেম কি। সো আমরা নেক্সটে যাই, যেমন কালার, আমাদের আরো অনেক কিছু কভার করতে হবে, টাইম তো তেমন বেশি একটা নাই। সো আমরা একটু ফাস্ট যাই। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন হিউ ইজ অ্যান ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে প্রত্যেকটা কালারেরই হচ্ছে বিভিন্ন ভাষা আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কালার হচ্ছে আপনাকে একটু এনার্জি দিবে, কোনো কালার আপনাকে একটু ট্রাস্ট দিবে। এটা হচ্ছে হিউম্যান নেচার, এটা হিউম্যান সাইকোলজি। যে আপনার একটা কালার দেখলে একরকম লাগবে, আপনার একটু গ্রিন দেখলে আপনার একটু মনেই হবে যে একটু নেচার, একটু ওই ধরনের একটু মনে হবেই। আবার মানে এই এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো বুঝা, সো আপনি যখন একটা ব্র্যান্ড বিল্ডিং করবেন, সো এই কালারের ফিলোসফি গুলো বুঝে হচ্ছে আপনি যখন একটা ইয়া সেট করতে পারবেন ওই রকম হবে। সো হিউটা আমরা বুঝলাম, হিউ এর পাশাপাশি আর কি আছে, যেমন হিউ এর পাশাপাশি আমরা জানি যে স্যাচুরেশন আছে, ভ্যালু আছে, অথবা ব্রাইটনেস আছে। এই জিনিসগুলোকে কম্বাইন করে আমরা মূলত হচ্ছে একটা কালার ব্র্যান্ডের জন্য ডিসাইড করতে পারি। এর ভিতরেও কথা আছে, যেমন হচ্ছে আপনার ধরেন আধুনিক যুগে এসে হচ্ছে আমরা দেখতে পাই যে খুবই মনোক্রোম্যাটিক ব্র্যান্ডিং বা এই ধরনের জিনিসপত্রই মানুষজন বেশি করে। কিন্তু আপনি চাইলে আপনার যদি চান যে আপনি ডিফারেন্ট কালার চুজ করবেন, আপনি গ্রিনও চুজ করবেন, আপনি ব্লুও চুজ করবেন, অরেঞ্জও চুজ করবেন, আপনি করতে পারেন। আপনি যদি জিনিসটাকে ব্যালেন্স করতে পারেন, বা আপনি যদি জিনিসটাকে সুন্দরভাবে হচ্ছে র্যাপ করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি এটা করতেই পারেন। সো এটা আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা কিভাবে আমরা বুঝবো? তো চলেন আমরা এটার জন্য হচ্ছে একটা জিনিস দেখি, যেমন কালার কম্বিনেশন আমরা করলাম, ধরেন র্যান্ডামলি করলাম, করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন গুড লেখা আর ব্যাড লেখাগুলো আমি নিশ্চিত সবারই একটু পড়তে কষ্ট হচ্ছে, রাইট? কারণ হচ্ছে ব্যাড লেখাগুলো হচ্ছে একটু হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, বা হচ্ছে পড়া যাচ্ছে না কমপ্লিটলি, কিছু কিছু পড়া যাচ্ছে, অরেঞ্জের ওটা একটু পড়া যাচ্ছে, তারপরে উপরের একটা দুইটা হয়তো বা পড়া যাচ্ছে, কিন্তু গুড লেখাগুলো মোটামুটি কিন্তু পড়া যাচ্ছে। এটার কারণটা কি মূলত? এটার কারণটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। তো আমরা যখন কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করার পরে কন্ট্রাস্ট রেশিও সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। আমি জাস্ট কিওয়ার্ডিং গুলো বলে দিচ্ছি, সো দ্যাট আপনারা যারা ইন্টারেস্টেড, পরে পরবর্তী সময় আপনারা যাতে রিসার্চ করে জিনিসটাকে আরো ভালো ইয়ে করতে পারেন। যেমন কালার কালার কন্ট্রাস্ট রেশিওর ভিতরে আমি এখানে হচ্ছে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, কন্ট্রাস্টের ভিতরে আপনারা দেখছেন কন্টের টি পর্যন্ত বোঝা যাচ্ছে, এরপরে কিন্তু এটা তেমন ভালো বোঝা যাচ্ছে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্কোর আছে, AA এবং AAA স্কোর। হ্যাঁ, এবং কন্ট্রাস্ট রেশিওটা দেওয়া আছে। সো এই ধরনের জিনিসপত্র যদি আপনারা টেস্ট করতে চান, তখন আপনারা কি করবেন? তখন এটার জন্য ডেফিনেটলি হচ্ছে আপনাদের টেস্ট করতে চান আপনারা, তখন কি করবেন? তখন হচ্ছে আপনাদের এই যে আমি এখানে একটা সাইট দিয়ে দিয়েছি, আপনারা এই সাইটে যেতে পারেন, বা আপনারা যদি নর্মালি গুগল করেন যে কন্ট্রাস্ট রেশিও চেকার,
কালার কন্ট্রাস্ট রেশিও চেকার, এরকম যদি সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইড। সো এই জায়গায় যদি আপনারা যে দুইটা কালার আপনারা নিবেন, হ্যাঁ, এই দুইটা কালার যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন, তাইলে মোটামুটি হচ্ছে আপনারা কি বলেন যে এখান থেকে পাবেন আর কি। এখান থেকে দেখলে আপনার কন্ট্রাস্ট রেশিওটা বুঝে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন স্কোর আছে, ডাবল এ পাস করেছে, ট্রিপল এ পাস করেছে, স্মল টেক্সট, লার্জ টেক্সট, ইউআই কম্পোনেন্ট, এগুলো হচ্ছে আপনার মোটামুটি কাভার আপ হয়েছে। এখন কালার নিয়ে যদি ধরেন, কালার নিয়ে আমরা আরেকটু পরে বলি, আগে হচ্ছে একটু ব্র্যান্ডিং নিয়ে, যেহেতু অনেক কিছু কাভার করতে হবে, ব্র্যান্ডিং নিয়ে একটু বলি। যেমন হচ্ছে ব্র্যান্ডিং এর ভিতরে হচ্ছে বা রিব্র্যান্ডিং এর ভিতরে মূলত হচ্ছে দুই ধরনের রিব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং হয়ে থাকে, মানে রিব্র্যান্ডিং এ বলি হয়ে থাকে, একটা হচ্ছে এভলিউশনারি আর একটা হচ্ছে রেভলিউশনারি। সো এভলিউশন আর হচ্ছে রেভলিউশন। এভলিউশন মানে আমরা কি বুঝি, যেমন নেচার নিয়ে শুরুতে আমরা কথা বললাম। নেচার হচ্ছে একটা সার্টেন ওয়েতে ফ্লো হয়। যে ধরেন প্রথমে কি ছিল, প্রথমে আমরা জানি যে একটা স্পিসিস ছিল, ওইখান থেকে হচ্ছে আপনার স্পিসিস গুলা ইভলভ হয়। ইভলভ হওয়ার পরে আস্তে আস্তে একটা স্লো প্রসেসের মাধ্যমে কিন্তু যায় জিনিসটা। আর রেভলিউশনারি মানে হচ্ছে রাতারাতি চেঞ্জ, মানে আমার আজকেই চেঞ্জ হইতে হবে। মানে ধরেন জিনিসটা এরকম যে আহ, মানে এক রাতে হচ্ছে একটা বানর হচ্ছে একটা সাপ হয়ে গেল বা এরকম আর কি, বিষয়টা খুবই ইয়া। তো আমরা দেখি এক্সাম্পল, এক্সাম্পল দেখলে আমরা বুঝবো এক রাতে কিভাবে বানর সাপ হইতেছে। সো এই এই এক্সাম্পলটা আমরা দেখি। সো এভলিউশনারি অ্যাপ্রোচে আমরা দেখতে পারতেছি, হ্যাঁ, অ্যাপেল শুরুতে কিন্তু অ্যাপেলের যে লোগোটা ছিল, এটা হচ্ছে 1976 এর। তখন হচ্ছে ওদের লোগোটা একটু ডিফারেন্ট ছিল, এটা আমি মানি। বাট এরপর থেকে যদি আপনারা খেয়াল করেন, ওদের কিন্তু মানে মোটামুটি শেপটা কিন্তু ওরা সেম আছে। সো এটা হচ্ছে ওয়েল থট আউট ডিজাইন যারা করে, তারা হচ্ছে এমন ভাবেই ডিজাইন করে যেই ডিজাইনটা আপনার যাতে যুগের পর যুগ চলে যায়, ডিজাইন থেকে যায়, মানে ডিজাইন যাতে হচ্ছে মানসম্মত ভাবে থাকে। সো এই এক্সাম্পলটা হচ্ছে এভলিউশনারি ইয়ার ভিতরে পড়তেছে। এবং অ্যাপেলের এই লোগোতেও কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করা হয়েছে, যেই গোল্ডেন রেশিওর কথা একদম শুরুতে বলেছিলাম, নেচারের ভিতর থেকে যেটা মানুষজন ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করেছে, ওই গোল্ডেন রেশিও আছে। আবার কিছু এভলিউশনারি ব্র্যান্ডের ভিতরে আমরা দেখতে পাই যে সাটল চেঞ্জ, সাটল ছোটখাটো চেঞ্জ থাকে। যেমন কোকা কোলার রিব্র্যান্ডিংটা যদি আমরা দেখি, যেমন 1950 থেকে আজকে পর্যন্ত আমরা দেখতেছি কাইন্ড অফ সেমই, মানে আমাদের কাছে মনে হচ্ছে সেম, কিন্তু জিনিসটা আসলে সেম না। ছোট ছোট সাটল সাটল চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটা হচ্ছে ইয়া করে। তারপরে রেভলিউশনারি পাশে যদি দেখি, রেভলিউশনারির ভিতরে যে আমরা যেমন দেখতেছি পেপসি, পেপসি শুরুতে হচ্ছে একটু আইডেন্টিটি ক্রাইসিসের ভিতরে ছিল আমার মনে হচ্ছে এখানে দেখে, যে ওরা কাইন্ড অফ ওদের লোগোটা একটু কোকা কোলার মতো হয়ে যাচ্ছিল। তারপর ওরা রিয়েলাইজ করে, না, আমরা তো একটা ডিফারেন্ট ব্র্যান্ড, আমাদের তো একটা ডিফারেন্ট আইডেন্টিটি লাগবে। ও যদি আমরাও যদি কোকের মতো হই, তাহলে তো আমরা সেম হয়ে গেলাম, সেম তো হওয়া যাবে না, তো একটু ডিফারেন্ট করি। তো তখন গিয়ে তারা হচ্ছে ডিফারেন্সিয়েট করে, এবং তাদেরকে নতুন খুব সুন্দর আমরা জানি যে রেড অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন নিয়ে আসে, এবং এটার মাধ্যমে হচ্ছে তারা জিনিসটাকে করে। সো আবার কালারে ফিরে যায় আর কি, রিব্র্যান্ডিং নিয়ে বলে নিলাম। সো কালারের ভিতরে হচ্ছে আপনার ধরেন দুই ধরনের কালার মূলত সচরাচর আমরা দেখে থাকি। একটা হচ্ছে কালার অফ লাইট, একটা হচ্ছে কালার অফ ইঙ্ক। সো আর জিবি, আর জিবি মূলত কি, রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের কম্বাইন করেই হচ্ছে আর জিবি হয়। এই তিনটা কালারকে যদি যোগ করা হয়, তাইলে মোটামুটি আমরা যেই ইয়েটা পাই, যেই ভ্যালুটা পাই, সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু, এবং তিনটা কালারকে কম্বাইন করলে আমরা সাদা কালার পাই। এবং CMYK, এই তিনটা কালারকে যদি আমরা কম্বাইন করি, তাহলে হচ্ছে আমরা কালো রং পাই। সো আর জিবিটা মূলত হচ্ছে ডিসপ্লের জন্য ইউজ করা হয়, আর CMYK টা মূলত ইউজ করা হয় হচ্ছে প্রিন্টিং এর জন্য বা এই টাইপের জিনিসের জন্য। সো স্ক্রিন আর হচ্ছে প্রিন্টিং, এই দুইটাকে কম্বাইন করে হচ্ছে আবার একটা কালার টাইপ, যেমন হচ্ছে প্যান্টোন। হ্যাঁ, প্যান্টোনটা মূলত হচ্ছে একটা ইউনিভার্সাল কালার ইয়া। ওদের হচ্ছে প্রতি প্রতি বছর হচ্ছে আপনার কালার অফ দ্য ইয়ার হয়। সো এই বছর আমরা দেখতে পাচ্ছি কালার অফ দ্য উইক হচ্ছে ক্লাউড ড্যান্সার, এটা হচ্ছে কালার অফ দ্য ইয়ার। এবং ওদের প্যান্টোনের সুবিধাটা হচ্ছে আপনি ডিসপ্লেতেও যেই রকম কালার দেখবেন, প্রিন্টেও হচ্ছে ঠিক তেমন সেম সেম রকম কালারই হচ্ছে আপনারা দেখতে পারবেন এই জায়গায়। সো একটা সেকেন্ড, হ্যাঁ। সো 8 জিবি, CMYK অ্যান্ড প্যান্টন, প্যান্টন হচ্ছে দুইটার মাঝখানে ব্রিজ আমরা বলতে পারি।
সো কালারের ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি। কালারের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে বা যারা জানি না তারা নতুন করে জানি, সেটা হচ্ছে যে 60-30-10 রুলস। আমরা কালার হচ্ছে তিন ধরনের কালার মূলত ইউজ করে থাকি। একটা অ্যাপ বলেন, একটা ওয়েব বলেন, বা হচ্ছে আপনারা ধরেন একটা আর্কিটেকচার বলেন, বা যে কোনো জিনিস আমরা তিন ধরনের কালার মূলত দেখে থাকি। একটা হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আর অ্যাকসেন্ট কালার বা টারশিয়ারি কালার। সো প্রাইমারি কালারটা সবসময় হচ্ছে 60% হতে হয়, সেকেন্ডারি কালার হচ্ছে 30% হতে হয়, আর অ্যাকসেন্ট কালার হচ্ছে 10% হতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা যদি দেখি, যেমন আমরা এখানে আর্কিটেকচারের ভিতরে দেখতেছি, ইউআই এর ভিতরে দেখতেছি, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। এই তো মোটামুটি হচ্ছে এইটাই। আর লোগোর ভিতরে আমরা হচ্ছে এই জিনিসপত্র দেখতে পারি। তো আমি শেষ করে দিচ্ছি এখনই। তো আমি হচ্ছে রাকিব হাসান নন্দু, ফ্রেম লোডের হচ্ছে কো ফাউন্ডার, আর হচ্ছে কি বলে যে ম্যানেজিং ডিরেক্টর। এখন কারেন্টলি আমরা হচ্ছে ফিল্ম ডিজাইন, ভিডিওস, এআই এইসব নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করি। আমার পার্সোনালি যদি বলি, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্রায় অলমোস্ট 18+ ইয়ার্স ধরে হচ্ছে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সিন্স 2009। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এখানে হচ্ছে আমার লিঙ্কডইন এর কিওয়ার্ড দেওয়া আছে, যারা আমার সাথে কানেক্ট করতে চান কানেক্ট করতে পারেন। সো আমরা এখন কিউএনএ ইয়েতে চলে যাই। কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান, আপনারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন আমাকে। আমি হচ্ছে স্ক্রিনটাকে ইয়ে করে দিই, আমি হচ্ছে কোয়েশ্চেনে যাব এখন। হ্যাঁ, পিক্সেল 10 প্রো এক্সেল ভাই বলেছেন হচ্ছে, আসসালামু আলাইকুম, ক্যান উই গেট দ্য রেকর্ডেড ভিডিও অফ দিস সেশন? অবশ্যই আপনারা পাবেন, এবং আমি জানি এটা দরকার। কারণ শুরুর দিকে হচ্ছে জিনিসটা আহ, কি বলে যে একটা ফ্লোতে ছিল, কিন্তু লাস্টের দিকে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। আপনারা, আমি আশা করি হচ্ছে যারা ইন্টারেস্টেড, যারা ডিজাইন বা এইসব জিনিস অন্তর সম্পর্কে ভাই, আরো জানতে চান, আপনারা রিসার্চ করবেন আর অন্তর কি ভাই, এখানে। Definitely, হ্যাঁ। আমার 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 একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, সবাই রেকর্ডিং পাবে। আর হচ্ছে আপনার কাছে আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে, এখন তো এআই ডিজাইনেও আসছে, ওটা নিয়ে কোন দিকে যাচ্ছে, কোন টুল গুলা, যদি কোনো গাইডেন্স আপনি যদি একটু দেখাইতে পারেন বা কোনো সাজেশন, এটা নিয়ে একটু যদি এই পাইপলাইনটা নিয়ে ওদের একটু বলতেন। এআই নিয়ে মূলত হচ্ছে আজকে আমাদের টপিকটা ছিল না। আমাদের মূলত, আমি যেটা বললাম শুরুতেই, যে ধরেন আমাদের গুরু দায়িত্বটা ছিল হচ্ছে কি বলে যে ডিজাইন, ব্র্যান্ডিং এইসব নিয়ে। এআই নিয়ে তারপরেও যদি শর্ট করে যদি বলি যে হ্যাঁ, ডেফিনেটলি আপনার যদি আপনি যদি নাই জানেন যে 60-30-10 রুলস কি, বা হচ্ছে আপনি যদি নাই জানেন কালার কন্ট্রাস্ট হচ্ছে এই এইভাবে টেস্ট করতে হয়, বা হচ্ছে এইভাবে হচ্ছে জিনিসটা বেটার করতে হয়, সো তখন গিয়ে তো ডেফিনেটলি হচ্ছে এটা খুবই হার্ড টু ফাইন্ড বেটার ডিজাইন। সো আপনি এআই কে আমিও আসলে যেভাবে দেখি, সেটা হচ্ছে এটা একটা টুল মাত্র। এই টুলকে ইউজ করে মানুষজন হচ্ছে আহ, মানে যেমন আমরা হচ্ছে ডিজাইন করার জন্য কি ইউজ করি, কেউ ক্যানভা ইউজ করি, কেউ ফটোশপ ইউজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট টুল ইউজ করি, রাইট? সো এআই কে হচ্ছে এজ এ টুল হিসাবে যদি কেউ ইউজ করে, এবং তার ভিতরে যদি ওই নলেজ গুলা থাকে, ওই কিওয়ার্ডস বা ওই ভোকাবুলারি গুলা যদি থাকে তার ভিতরে, সে যদি ওই জিনিসটাকে এআই কে ডিসক্রাইব করতে পারে ইজি ওয়েতে, তাইলে ও যেই করুক সে হচ্ছে তার মোটামুটি হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট গুলো পেতে পারবে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আহ, আমি একটু ধন্যবাদ জানাতে চাই কিছু মানুষকে, যেমন হচ্ছে ক্লাউড ক্যাম্প, স্পেশালি ক্লাউড ক্যাম্প, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি। জামান ভাই, শহীদ ভাই, আপনারা যারা কাজ করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং রোবাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এর ভিতরে যারা আছে, আলিদ হাসান, আকাশ, তানভীর, শিশির সরকার, মাহির ফয়সাল, সবাইকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আচ্ছা, আমি কোয়েশ্চেন নিব এখন, কোয়েশ্চেন নেই তাইলে হচ্ছে থ্যাংক ইউ সো আমি মাচ। হ্যাঁ অন্ত ভাই, আপনি আপনার অডিয়েন্সের থেকে কোয়েশ্চেন নিয়ে আপনি অ্যান্সার হ্যাঁ, করতে আমি পারেন। কোয়েশ্চেন নেই, সেটা হচ্ছে আজকের ক্লাসের কি কোনো অডিয়েন্স লিঙ্ক দিচ্ছে? আচ্ছা ভাই, অনেক লোগো তো যে সিঙ্গেল কালারে দিয়েও দেখি, তারা কি অন্য কোনো রুলস ফলো করে? আচ্ছা, আমি যে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন আপনার
ব্র্যান্ডের যে ব্যাপারটা আর কি, যে সিঙ্গেল কালার লোগো হতেই পারে, যে ধরেন আপনি যখন কি বলে যে মানে মডার্ন ইয়ার কথা যদি বলেন, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা জানি কি যে মিনিমালিজম বা সিম্পলিসিটি ইজ দা মানে আলটিমেট ইয়া আর কি, মানে গ্রেট ডিজাইন। সো মিনিমালিজমের কথা যদি আমরা চিন্তা করি, আপনি যত মিনিমাল কালার ইউজ করবেন, মানে এই রুল দেওয়ার মানে এটা না যে আপনার 3টা কালার ইউজ করতেই হবে আর নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা না। মূলত হচ্ছে এটা বেস্ট প্র্যাকটিসেস। বেস্ট প্র্যাকটিস কেন থাকবে, রুলস কেন দেওয়া থাকবে, আপনি যখন রুলস জানবেন ইউ ক্যান ব্রেক দ্য রুলস। সো রুলস আসলে এজন্যই যে আপনি রুলটা জানা থাকলো যে হ্যাঁ বড় বড় ব্র্যান্ড হচ্ছে এইভাবে করে। যেমন আপনি যদি একটা এক্সাম্পল দেন, যেমন কথার কথা এক এক কালার সিঙ্গেল কালারের ব্র্যান্ডের লোগো আমরা দেখি, রাইট? যেমন কি সেটা সেটা হচ্ছে কোকা কোলা। আমরা কি কালারের লোগো দেখি কোকা কোলা? রেড। হ্যাঁ, কিন্তু আপনি তো কোকা কোলার লোগো হোয়াইটও দেখেন, হোয়াইট দেখেন না? আবার ধরেন আপনি ধরেন নাইকির এক্সাম্পল দিতে পারেন, যে নাইকির তো ওয়ান কালার দেখি আমরা, কি ব্ল্যাক, কিন্তু আপনি তো নাইকি আবার হোয়াইটও দেখেন। কেন দেখেন? কারণ হচ্ছে ওই যে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের কারণে আপনার কি হয়, দুই টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি কন্ট্রাস্টের ভিতরে, একটা হচ্ছে ডার্ক টাইপ, একটা হচ্ছে লাইট টাইপ। সো এই দুইটার ভিতরে আপনার যখন আপনি ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন হচ্ছে লাইটার ভার্সন অফ দ্য লোগো ইউজ করতে হয়। যখন আপনি লাইটার ভার্সন অফ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন হচ্ছে ডার্কার ভার্সন অফ দ্য লোগো ইউজ করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি আর কি। আর গাইডলাইন যেগুলো, গাইডলাইন হচ্ছে আপনি যখন একটা অ্যাপ ডিজাইন করতেছেন, আপনি একটা ইউআই ডিজাইন করতেছেন, আপনি একটা রুমের ইন্টেরিয়ার করতেছেন, বা হোয়াট এভার, আপনি যে কোনো ফিল্ডে ফিউচারে কাজ করতে পারতেন, মানে পারবেন, ইউ নেভার নো। এমন হতে পারে যে আজকে আপনি হচ্ছে এই এআই বিল ফেস্টে হচ্ছে পার্টিসিপেট করতেছেন, পরবর্তী সময় এরকম হতে পারে যে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু করবেন। সো এই রুলস গুলো জানা থাকলে যেটা হবে, আপনার সব ক্ষেত্রেই আপনি কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। গোল্ডেন রেশিও, 60-30-10 রুলস, এই রুলস গুলা ইউনিভার্সাল, এইগুলো আপনি সব কিছুতে আপনি কাজে লাগাতে পারবেন। নেক্সট কোয়েশ্চেনে যে আমরা কি কোনো কারো কথা শুনতে পারি? একটু কেউ যদি হ্যাঁ, ওপেন করা আছে, কেউ যদি কথা বলতে চায় কেউ যদি কথা ডেফিনেটলি। বলতে চায়, আমি আসসালামাইকুম। আসসালামাইকুম ভাইয়া, খুব সুন্দর একটা সেশন এনজয় করলাম। রিয়েলি গ্রেটফুল টু ইউ ফর কন্ডাক্টিং দিস সেশন। সো আই উড লাইক টু অ্যাপ্রিশিয়েট ইফ ইউ ক্যান শেয়ার দ্য পিপিটি উইথ আস ইফ পসিবল, দেন ইট উইল বি গুড ফর আস ফর গেটিং শিওর ফার্দার। শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি হচ্ছে পিপিটি বা হচ্ছে স্লাইড যেটাই হোক, এটা হচ্ছে আমি শেয়ার করে দিব ভাইয়া। আপনি হচ্ছে কাইন্ডলি আপনার ইমেল অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করতে পারেন, তাহলে শিওর শিওর, হচ্ছে আমাদের I'm টিম থেকে। sharing it. ভাই আপনি শহীদ ভাইকে দিয়ে দিন, শহীদ ভাই অ্যানাউন্সমেন্টে দিয়ে দিবে, সবাই দেখবে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন রিগার্ডিং ডিজাইন, এনিথিং এনিথিং? হ্যালো? আচ্ছা, এখানে অনেকেই হচ্ছে ডেকটা চাচ্ছেন আর কি। আহ, আমি ডেক দিব, কিন্তু কারো কোনো কোয়েশ্চেন নাই ভাই? এটা এটা কিন্তু কোয়েশ্চেন তো থাকতে হবে, কোয়েশ্চেন থাকা ভালো। আপনারা কোয়েশ্চেন টোয়েশ্চেন করেন একটু শেষের দিকে। আচ্ছা ভাইয়া, আমি আরেকটু বলি আর কি। হ্যাঁ, জি। যেহেতু আপনি লোগো অ্যান্ড ব্র্যান্ড এগুলো নিয়ে কথা বলতেছেন, সো প্রত্যেকটা লোগোরই কিন্তু একটা মিনিং থাকে। হ্যাঁ, ওর ব্র্যান্ড পারসেপশন, ব্র্যান্ড আর্কিওটাইপ, হ্যাঁ, সবকিছুর পরে কিন্তু লোগোটা আসে। বাট আমাদের দেশে আমাদের প্র্যাকটিসটা যেটা হয়, আমরা ব্যাক ক্যালকুলেশন করি, একটা লোগো বানায় দেয় সুন্দর করে, এরপরে আমাকে এটার মিনিং বের করতে হয়। হ্যাঁ, এই প্র্যাকটিসটা আমাদের দেশে খুবই মানে চলতেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এ। সো এখন এগুলা কি এরকম কিছু আছে কিনা, ধরেন ডিফারেন্ট প্রোডাক্ট এন্ড ইন্ডাস্ট্রির জন্য মানে কালার চুজ, হ্যাঁ, তো এরকম কি কোনো আপনাদের কাছে কোনো গাইডলাইন আছে কিনা যে এই ইন্ডাস্ট্রির জন্য এই টাইপের কালার গুলো যেতে পারে, কিংবা এই ধরনের লাইক এগুলো খুব একটা অ্যাভেলেবেল না, আমরা সার্চ করে করে বের করি। হ্যাঁ, এরকম যদি কোনো পিডিএফ কোনো গাইডলাইন থাকে যে হ্যাঁ এই ধরনের শেপের মিনিংটা এরকম হতে পারে। হ্যাঁ, মানে একটা বুকলেট টাইপের আর কি। তো এটা হলে হয় কি, ব্র্যান্ড প্র্যাকটিশনার যারা আছে তাদের জন্য খুব ইজি অ্যাক্সেস হয়ে যায় আর কি। কারণ আমরা যখন লোগো ক্রিয়েশনে যাই কিংবা একটা লোগো যখন অ্যাপ্রুভালে যাই, তখন ওই স্ট্রাগলিং পেইন পয়েন্ট গুলো হচ্ছে এটা আর কি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন ভাই। সো এটার অ্যান্সারটা হচ্ছে এত সিম্পলও না আবার সিম্পলও। যেমন হচ্ছে ধরেন আপনার অনেকেই অনেক জায়গায়, আমি মানে আন্ডার এস্টিমেট না করি কাউকে, যে ধরেন অনেকেই ডিজাইন করে, যে দেখা যায় যে অনেক ডিজাইনের কপি, বা হচ্ছে ডিজাইন করার পরে হচ্ছে মানে খুবই বিউটিফুল ডিজাইন করতেছে, বা হচ্ছে এই ধরনের ডিজাইন ডিজাইন করতেছে অনেকেই। সো আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে
ইম্প্যাক্টফুল বা হচ্ছে মিনিংফুল জিনিস, মানে একটা লোগো, একটা বেটার লোগো হইতে হইলে কি কি হইতে হয়, এটা যদি আপনারা প্রথমে সার্চ করেন তাহলে আপনারা দেখবেন প্রথমে সিম্পল সিম্পল হইতে হয়, ইউনিক হইতে হয়, একটু মিনিংফুল হইতে হয়, ইয়া হইতে হয়, এই জিনিসগুলো হচ্ছে লাগে। সো ধরেন কথার কথা, আপনি একটা যে কোনো একটা XYZ ব্র্যান্ডের হচ্ছে আপনি ধরেন লোগো ডিজাইন করবেন, আপনার তো ডেফিনেটলি ওটা নিয়ে রিসার্চ করতে হবে, এবং রিসার্চের পাশাপাশি আপনি দেখবেন যে ধরেন প্রত্যেকটা, যেটা বললাম যে মানুষ যেরকম আলাদা আলাদা আইডেন্টিটি হয়, ব্র্যান্ডেরও কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু গল্প থাকে, বা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু গল্প থাকে, পেইন পয়েন্টস থাকে, ইউএসপি থাকে। সো এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা স্টাডি করেন, এবং স্টাডি করে যদি আপনারা ওইখান থেকে হচ্ছে কিছু রাফ স্কেচিং করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে, এটা তো ওই ভাই তো আমাকে বলছিল যে উনি হচ্ছে সার্কেল নিয়ে একটা কিছু চিন্তা করতেছে, আবার উনি বলতেছিল যে একটা লিফ এরকমও চিন্তা করতেছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে একটা আইডিয়া এরকমও কিছু একটা চিন্তা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে হচ্ছে একটা কাজ করি, সবগুলো শেপকে নিয়ে যে সার্কেলের ভিতরে একটা লিফ দিলাম, লিফের ভিতরে একটা বাল্ব দিয়ে আমার লোগো হয়ে গেল, দ্যাটস ইট না। আপনার হচ্ছে এই জিনিসটাকে ডিফারেন্ট ওয়েতে মানে করতে হবে, করে করে দেখতে হবে, ইয়ে করতে হবে, এবং কিছু টেস্টিং এর ব্যাপার আছে। টেস্টিংটা কি, যে যেমন ধরেন আপনার, এখন তো আমরা সবাই জানি যে এখন মানে ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে ফোনে হচ্ছে ইউজ করে। তো ফোনে কিন্তু আপনার আইকন খুবই ছোট হয়ে যায়, আপনার ব্র্যান্ডের আইকন খুবই ছোট হয়ে যায়, বা ফেভ আইকনের কথা যদি আমরা চিন্তা করি, ওয়েবের ভিতরে খুব ছোট্ট জায়গায় থাকে। তো এই ছোট্ট জায়গায় থাকার পরেও আপনার জিওমেট্রিটাকে বা আপনার শেপটাকে কিভাবে আপনি মানুষকে বুঝাইতে পারবেন এবং একনলেজ করাইতে পারবেন, এটাই এটাই যদি করতে পারে মানুষজন তাইলেও হয়। আর আমি একটা জিনিস বলি সবসময়, সেটা হচ্ছে যে ধরেন আপনারা ডিজাইন করলেন, এখন এরকম হইতেই পারে যে সেম টাইপের চিন্তা ধরেন একজন দুজন করতেই পারে। সো সেক্ষেত্রে আপনি ধরেন আপনার ডিজাইনটা করার পরে আপনি ডিজাইনটাকে ডেফিনেটলি রিভার্স সার্চ করে নিবেন, রিভার্স সার্চ করে দেখবেন যে এই টাইপের লোগো এক্সিস্ট করে কিনা পৃথিবীতে। হইতেই পারে, পৃথিবীতে তো অনেক ডিজাইনার, অনেক টাইপের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানুষ, তো সেম টাইপের আইডিয়া কেউ চিন্তা করতে পারে। সো রিভার্স সার্চটা অনেক হেল্প করে এই ক্ষেত্রে। আর হচ্ছে যে স্টাডি করা, মানে স্টাডি করে দেখা যে এই টাইপের হচ্ছে কি কি, আর এটা পার্সোনালাইজ হলে বেটার। আমি মনে করি ইন্ডাস্ট্রির থেকেও পার্সোনালাইজ যদি হয়, নেমিং এর ক্ষেত্রে যেরকম আমি বলছিলাম, কিছু ব্র্যান্ডের হচ্ছে ফাউন্ডারের নামে হয়, কিছু ব্র্যান্ড হচ্ছে ইয়া। তো এরকম স্টাডি করা, বিভিন্ন এক্সাম্পল দেখা, কারণ আমরা আসলে শূন্য থেকে ওই যে ব্যাক টু দ্য জিরো আবার যদি যাই একদম শুরুতেই, সেটা হচ্ছে আমরা শূন্য থেকে আসলে কিছু করতে পারি না, আমাদের এক লাগে, ওই একটা আইডিয়া হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে, তাইলে আপনি বেটার করতে পারবেন। নেক্সট আমরা আর কি কোয়েশ্চেন নিব থ্যাংক ইউ আমাদের ভেরি তো? মাচ ভাই। জি, হ্যালো, আর কেউ কোনো কোয়েশ্চেন করতে চাইলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে আর কি। তো লাস্ট কোয়েশ্চেন, আসসালামু আমি আলাইকুম আর ভাই। একটা কোয়েশ্চেন নিতে পারবো? জি ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি, জি ভাই, বর্তমানে তো মিনিমাল ডিজাইন খুব একটা বেশি ট্রেন্ডিং এ আছে আর কি। তো আপনি কিভাবে এটা দেখতেছেন, বা অ্যাপ ওয়েবের ক্ষেত্রে মিনিমাল ডিজাইন, বিশেষ করে এগ্রিটেকের ক্ষেত্রে মিনিমাল ডিজাইন কি আসলে মিনিমাল ডিজাইনের দিকে যাওয়া উচিত কিনা, বা কি আমাদের নর্মাল ইয়াতে থাকা উচিত? থ্যাংক ইউ, এটাও খুব ভালো একটা কোয়েশ্চেন। মিনিমাল ডিজাইন ডেফিনেটলি ইয়া, বাট হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ধরেন মিনিমাল ডিজাইন যদি আপনি করেন, মিনিমাল ডিজাইনটা ওই যে রিভার্স সার্চিং এর বিষয়টা আসতেছে, যে ধরেন শেপ তো ঘুরে ফিরে হচ্ছে, শেপ কিন্তু সীমিত, মানে সীমিত বলতে আনলিমিটেড শেপ আছে আপনি যদি বানাইতে চান, যেমন হচ্ছে আপনি ট্রায়াঙ্গেল বানাইতে পারেন, আপনার হচ্ছে স্কোয়ার বানাইতে পারেন, বা সার্কেল বানাইতে পারেন। এই শেপগুলো কম্বাইন করেই হচ্ছে আপনি যদি চিন্তা করেন একটা লোগো বা হচ্ছে একটা জিনিস, যে ধরেন কথার কথা কম্বিনেশন অফ, যেমন রেড এর লোগোটা হচ্ছে আমি ডিজাইন করেছিলাম। রেড এর লোগোটা ডিজাইন করার সময় আমি হচ্ছে মূলত আপনার 9টা স্কোয়ার ইউজ করেছিলাম। তো 9টা স্কোয়ার দিয়ে হচ্ছে একটা লোগো ক্রিয়েট করা হয়েছিল, এটা একটা আর রিপ্রেজেন্ট করে, প্লাস হচ্ছে আপনার কি বলে মিনিংফুল কিভাবে, যেমন হচ্ছে আমরা জানি আমাদের ব্রেনের দুইটা সাইড আছে, লেফট ব্রেন রাইট ব্রেন। সো এটা হচ্ছে ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল ব্রেইনকে, এই সাইডে ইন্ডিকেট করতেছে। সো এটাও একটা মিনিং, এটা হিডেন মিনিং, যদিও এটা ম্যাক্সিমাম মানুষই জানে না। সো মিনিমাল ডিজাইন অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ হচ্ছে আপনি অনেক বেটার করতে পারবেন আপনি যদি মিনিমাল ডিজাইন করেন। অর্গানিক ডিজাইনও সবসময় থাকবে, সবসময় হচ্ছে এই জিনিসটার পরিধি অনেক বেশি, কিন্তু মিনিমালি যদি আপনি ডিজাইন করেন আপনি সেফ থাকবেন এই বর্তমান টেকনোলজিক্যাল
মানে কি বলে রেভলিউশনের যুগে আপনি হচ্ছে সেফ থাকবেন, কারণ আপনার অনেক বেশি হয়তো বা ফোনের অ্যাপ, ওয়েবের ফেভ আইকন এইসব জায়গায় আপনার লোগো ইউজ করতে হবে। আপনার লোগো মিনিমাল হইলে, তখন হচ্ছে জিওমেট্রিক হইলে, তখন হচ্ছে জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলে লাস্ট শহীদ ভাইকে আমি করছি। থ্যাংক ইউ। তখন ভাইয়া জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন কি আমি করতে পারি? সরি, হ্যাঁ, আমি অনেক শিওর কোয়েশ্চেন করে ফেলছি অলরেডি। শিওর তো শিওর শিওর। একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বিফোর মানে বিফোর গোয়িং লাইভ ফর এ লোগো, আমি একটা লোগো ফুল ফাইনালাইজ করার আগে কি কি টেস্টিং করা যেতে পারে? লাইক, কারণ আমার লোগোটা তো হবে ইউনিভার্সাল, মানে এটা আমি অনেক জায়গায় থাকতে পারে, এটা বিলবোর্ডেও আসতে পারে, এটা টিভিসি তে আসতে পারে, এটা ওবিসি তেও হতে পারে, ফেসবুকের কাভার লেটারও আসতে পারে, স্পন্সরশিপে যেতে পারে। সো এরকম বেসিক কি কি জায়গায় আমি টেস্টিং করে দেন আই শুড স্টার্ট অন দিস? আচ্ছা, আপনি হচ্ছে ধরেন আপনি একটা এটা যদিও হচ্ছে বিগিনার লেভেলের কোয়েশ্চেন না, এটা একটু এক্সপার্ট লেভেলের কোয়েশ্চেন আপনি করেছেন, যেই করেছেন আপনাকে ধন্যবাদ। সো আপনি ধরেন আপনার ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি টেস্টিং করতে পারেন। যেমন আপনার ব্র্যান্ডের কাজ যদি হয় অ্যাপ নিয়ে, হ্যাঁ, তাইলে হচ্ছে আপনি ওই যে কন্ট্রাস্ট রেশিও চেক করবেন, তারপর টেক্সটের ভিজিবিলিটি এগুলো চেক করবেন, তারপর 30 কি বলে 60-30-10 রুলস এইগুলো চেক করতে পারেন। আপনার আপনার ব্র্যান্ডটা যদি প্রিন্ট অপটিমাইজ হইতে হয়, তাহলে আপনি প্রিন্ট টেস্ট করতে পারেন, প্রিন্টিং এ কেমন আসে। আপনার কমপ্লেক্স শেপ, কমপ্লেক্স শেডস এই জিনিসগুলো যদি থাকে, অনেক সময় দেখা যায় যে প্রিন্টিং এ ভালো আসে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রিন্টিং টেস্ট করতে পারেন। আপনি হচ্ছে লোগোটা একদম ছোট থেকে আস্তে আস্তে বড় করে এরকম একটা শীটের ভিতরে আপনি এরকম টেস্ট করে আপনি প্রিন্ট করতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন যে একদম ছোট হইলে প্রিন্টিং এ হচ্ছে জিনিসটা ঠিকভাবে আসতেছে না। এই ধরনের টেস্টিং করতে পারেন। আর রিভার্স সার্চের কথা যেটা বলছি, যে এটা একদম সিম্পল। আপনি হচ্ছে কথার কথা আপনার লোগোটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গুগলে হচ্ছে আপনি ড্রাগ এন্ড ড্রপ করবেন ইমেজে, আপনাকে দেখা দিবে এরকম কোন ইমেজ এক্সিস্ট করে কিনা। আরো অ্যাডভান্স সার্চ যদি চান, আপনি পিন্টারেস্টে যেতে পারেন। পিন্টারেস্টে গিয়ে আপনি হচ্ছে ওইখানে সার্চ করলে আপনাকে হচ্ছে দেখা দিবে যে এই সিমিলার টাইপের লোগো আছে কিনা। তো কতটুক মানে সিমিলার আপনি করতে পারবেন, কতটুকু পারবেন না, এটা আপনার উপরেই ডিপেন্ড করতেছে আসলে, যে আপনি কতটুকু জিনিসটাকে আলাদা করতে পারছেন। আর আপনি যদি ধরেন বিলবোর্ড বা বড় স্কেলে যদি আপনি চিন্তা করেন, তাহলে হ্যাঁ ডেফিনেটলি তখন হচ্ছে আপনার বিলবোর্ডে তো আর আপনি টেস্ট করতে পারবেন না। তো তখন হচ্ছে আপনার দেখা যাবে যে আপনি মক আপে টেস্ট করতে পারেন, যে আপনি একটা মক আপ বানাইতে পারেন। সো আমরা বলে থাকি হচ্ছে মূলত 3 ধরনের টেস্ট করতে একটা মানুষকে, যে ধরেন একদম লো মানে ছোট্ট জায়গায় কেমন লাগতেছে ফেভ আইকন এইসব জায়গায়। মিডিয়াম টেস্ট হচ্ছে আপনার একটা টি শার্টে হইতে পারে, আপনার একটা লেটার হেডে হইতে পারে, বা একটা ভিজিটিং কার্ডে হইতে পারে, এইসব জায়গায়। আর লাস্টলি হচ্ছে আপনি বড় জায়গায় তো এটা করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি হচ্ছে মক আপ বানাইতে পারেন। আপনি বিলবোর্ডের বিভিন্ন টাইপের হচ্ছে মকআপ বানিয়ে ওইসব জায়গায় হচ্ছে আপনারা টেস্ট করতে পারেন। আর এখন তো আসলে এই যুগে মকআপ বানানো, ওই যে আদিল হাসান আকাশ যে কোয়েশ্চেনটা করেছিল, খুবই ইজি। আপনি যদি কোনো ডিজাইন করেন, ওই ডিজাইনটাকে নিয়ে আপনি যদি ধরেন গুগলে জেমিনাইতে যান, জেমিনাইতে গিয়ে যদি আপনি লিখেন যে প্লিজ ক্রিয়েট এ মকআপ, বিলবোর্ড মকআপ উইথ দিস ডিজাইন, এতটুকু লিখলে আপনাকে কিন্তু একটা বিলবোর্ডের সুন্দর একটা মকআপে কিন্তু আপনাকে এটা বসায় দিবে। আপনার কিন্তু এর জন্য কোনো কমপ্লিকেটেড মানে কিচ্ছু লিখতে হবে না, আপনি জাস্ট সিম্পলি এটা লিখলেই আপনার কিন্তু হয়ে যাবে। তো এখন অনেক ইজি হয়ে গিয়েছে। অল দ্য বেস্ট উইশেস যারা এতক্ষণ আমাদের সাথে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমি করছি আকাশ, আলিদ হাসান আকাশ যে আছেন ওনাকে হচ্ছে আমি মাইক দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অন্তু ভাই। আমি তো অনেক কিছু শিখছি, আমি শিওর পার্টিসিপেন্ট যারা ছিল তারা অনেক কিছু শিখছে। আমরা সবাই এখানে, আমি তানভীর ভাই এখানে বসে এনজয় করতেছি, আপনার করছি। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য আমরা আজকের মতো শেষ করি। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা জানার থাকে আলাদা করে, ফিল ফ্রি টু নক মি, ফিল অন্তু ফ্রি অন্তু সবাই। ভাইকে নক করতে পারেন লিঙ্কডইনে, সে খুবই অ্যাক্টিভ। সো সে রেসপন্স করবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবার সাথে আবার দেখা হবে।